আমি চাই আপনি আমার থেকে দূরে থাকুন। অরিত্রিকা হঠাৎ উচ্চস্বরে বলে ওঠে। তার চক্ষুদ্বয় ছলছল করে ওঠে। তড়িৎ বেগে বসা থেকে উঠে দাঁড়ালো। ক্রোধ মিশ্রিত চাহনিতে তাকালো সারহানের দিকে। সারহান বাঁকা হেসে বলে ওঠে। তোর থেকে দূরে থাকা আর সম্ভব নয় ফাইরুজ। অরিত্রিকা রাগে ক্ষোভে নাসিকের পাটাতন ফুলছে। সে ধপাধপ পা ফেলে রুম থেকে বেরিয়ে যেতে লাগলো দ্রুত। আকস্মিক পেছন থেকে সারহান হাত চেপে হাঁচকা টান দেয়। অরিত্রিকা নিজের ভারসাম্য সামলাতে না পেরে আছড়ে পড়ল পুরুষালী বক্ষে। চোখ মুখ খিচে এক হাতে আঁকড়ে ধরল সারহানের টি শার্ট। পুরুষালীর ছোঁয়ায় দেহে কাঁপন ছড়িয়ে দিল। আমার দিকে তাকা। সারহানের ভরাট কণ্ঠস্বর কর্ণকুহরে প্রবেশ করতেই অরিত্রিকা মিইয়ে গেল। রাগ ক্ষোভ কর্পূরের ন্যায় উড়ে গেল। শিউরে উঠল কিছুটা। শুকনো ঢোক গিলে নেত্রপল্লব মেলে দ্বিধা নিয়ে তাকালো। সারহান অপলক চেয়ে রয়েছে অরিত্রিকার ভয়াতুর মুখপানে। মেয়েটার শরীর কাঁপছে, ওষ্ঠ তীর তীর করে কাঁপছে, কপাল জুড়ে ছড়িয়ে আছে চুল। সারহান ফিচেল হাসে, ওষ্ঠপুটো গোল করে ফু দেয় কপালে। অরিত্রিকা পুনরায় আরো শক্ত করে খামচে ধরল টি শার্ট। কোনো পুরুষের এতটা সান্নিধ্যে এসে মাথা ঝিমঝিম করে উঠল। দম বন্ধ করে এমন শিহরণে কিছুটা এলোমেলো হয়ে গেল। লজ্জায় আড়ষ্ট হয়ে হাঁসফাঁস করতে লাগলো। অরিত্রিকা সারহানের দিকে না তাকিয়ে নিজেকে সামলে কম্পনরত কণ্ঠে বলে। আমার হাত শারহান ভাই। সারহান অমিশ্রণ হাতের বাঁধন আর একটু ধীর হয়। দূরত্ব কিছুটা কমে যায়। অন্য হাতে অরিত্রিকার ওষ্ঠকোণে স্পর্শ করে মাদকতা মিশ্রিত কণ্ঠে বলে ওঠে। আমি তোর হাত ধরেছি শুধুমাত্র কিছু মুহূর্তের জন্য নয়, বরং সারা জীবনের জন্য। তোকে হারানোর জন্য নয়, নিজের সবচেয়ে আপন করে রাখার জন্য। যতদিন আমার শ্বাস চলবে ততদিন তোকে ছাড়ার প্রশ্নই আসে না। তুই আমার চিরদিনের জন্য, এটাই ভবিতব্য। শারহান ভাই দূরে সরে দাঁড়ান প্লিজ। কেমন যেন দম বন্ধ হয়ে আসছে আমার। ঠিকঠাক ভাবে নিঃশ্বাস নিতে পারছি না। অরিত্রিকা নত মস্তিষ্ক জড়ানো ধীর কণ্ঠে বলে ওঠে। সারহান নিঃশব্দে হাসে। সে অরিত্রিকার কানের সন্নিকটে ফিসফিসিয়ে বলে ওঠে। এখনো তো ঠিকঠাকভাবে স্পর্শ করলাম না, তাতেই শ্বাসকষ্টের রোগীর মতো শ্বাস নিতে পারছিস না। আর একটু গভীরভাবে স্পর্শ করলে দেখা যাবে সেন্সলেস হয়ে পড়ে থাকবি। অরিত্রিকার গলা শুকিয়ে কাঠ হয়ে গেল। অবিশ্বাস্য চাহনিতে নেত্র উঁচিয়ে তাকালো শ্যাম মানবটার দিকে। তীক্ষ্ণ চাহনিতে তার দিকে একদানেই তাকিয়ে আছে। ওষ্ঠে বিরাজ করছে দুষ্ট হাসি। সারহান ভাই তাকে এমন ধরনের কথা বলছে, ভাবতেই কেমন অদ্ভুত অনুভূতি হচ্ছে। হৃৎপিণ্ড তীব্র গতিতে লাফাচ্ছে তাল মিলিয়ে। সেই ধ্বনি প্রতিধ্বনিতে হচ্ছে তার কানে। সারহান সোজা হয়ে দাঁড়ায়, ওষ্ঠ কামড়ে হাসে। একদম সঠিক জায়গায় তীর লেগেছে বুঝতে সময় লাগে না তার। গম্ভীর ভাবমূর্তি যেন কোথাও বিলীন হয়ে গেছে। গলা খাদে নামিয়ে বলল। আমি তোর চোখে খারাপ হতে পারি, কিন্তু তুই এখন যতটা খারাপ ভাবছিস ততটাও নই। পরবর্তীতে তোর অনুমতি ব্যতীত ছুঁয়েও দেখব না, আই প্রমিস। তবে আমাকে যদি রাগিয়ে দিস তখন 2-4টে থাপ্পড় মেরে শিক্ষা দিয়ে দেব, এটা মাইন্ডে সেট করে রাখ। আমাকে থ্রেট দিচ্ছেন? হ্যাঁ। আপনি একটা মেয়েকে নিজের বেডরুমে ডেকে আটকে রেখেছেন, আবার এত বড় বড় কথা বলছেন। এখন যদি চিৎকার করি আপনার মান সম্মানে কি হবে ভেবে দেখেছেন? তুই আসলে আস্ত নির্বোধ। চিৎকার করবি কর, এতে আমারই ভালো হবে। অরিত্রিকা নাক সিটকায়। সারহানের বলা কথাগুলো এক কান দিয়ে শুনে অন্য কান দিয়ে বের করে দেয়। সারহানের ইঙ্গিত উপেক্ষা করে হঠাৎ চিৎকার দিতে লাগে। তৎক্ষণাৎ সারহান তার হাত দ্বারা অরিত্রিকার মুখ চেপে ধরে। চোয়াল শক্ত করে কঠিন দৃষ্টিতে তাকায়। পুরুষালী শক্ত মসৃণ হাতে বন্ধী অরিত্রিকার অথর যুগল। অনেকটা জোরালোভাবেই মুখ চেপে ধরেছে সারহান। অরিত্রিকা কণ্ঠনালী হতে কথা বেরোলো না। সে হতবিহব্বল ভঙ্গিতে তাকিয়ে রইল সারহানের মুখপানে। সে যেন হঠাৎ এহেন কাণ্ডে কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেছে। সারহান সরাসরি তাকায় দরজার দিকে। দরজা অল্প খোলা। তীক্ষ্ণ দৃষ্টিতে অবলোকন করলো সেদিকটায়। অরিত্রিকার এমন আবদ্ধ অবস্থায় থাকতেই গলা শুকিয়ে কাঠ হয়ে আসছে। শরীর কেমন শীতল হয়ে আসছে। সবকিছু বেসামাল লাগছে। সে কখনো কোনো পুরুষের এতটা সন্নিকটে আসেনি। এই প্রথম সে কারো এতটা কাছে এসেছে। তবুও নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টা করছে, কিন্তু এই অনুভূতি দমিয়ে রাখা কঠিন। সারহান তীর্যক দৃষ্টিতে অরিত্রিকার দিকে তাকায়। দাঁতে দাঁত চেপে বলে। স্টুপিডের মতো চিৎকার করে নিজেকে বুদ্ধিমতী প্রমাণ করতে চাইছিলি?
আমাদের এভাবে একসাথে এক রুমে পরিবারের সবাই দেখলে কি হতো ভাবতে পারছিস? অরিত্রিকা অশান্ত হয়ে কয়েকবার নেত্রপল্লব ঝাপটালো। সে কথা বলার জন্য উতলা হয়ে উঠল। অনেকটা সময় পার হয়ে যাওয়ায় শ্বাস আটকে আসছে অরিত্রিকার। দম বন্ধকর পরিস্থিতিতে পড়ে অবস্থা বেহাল। সে হাত দ্বারা সারহানের হাত ধরবে মুখ থেকে সরানোর জন্য। তখনই সারহান উত্তর না পেয়ে আবারও কিছু বলতে যাবে, দেখল অরিত্রিকা ছটফট করছে। সে মুখে হতে হাতটা সরিয়ে নেয়। চাপা ক্রোধান্বিত কণ্ঠে বলে, আমার সম্মানহানি করতে চাইছিলি চিৎকার করে। ইউ আর এ ইডিয়েট ফাইরোজ। আমার সম্মান গেলে তোর সম্মান কি থাকতো? তোকে চরিত্রহীনা ভাবতো। পরিবারের সামনে নিজের সম্মান মাটিতে মিশিয়ে দিয়ে কিভাবে সবার সামনে মুখ দেখাতি। এই জন্যই তো তোকে সবসময় বোকা বলি। উক্ত কথাটা বলার পরেই সারহান অরিত্রিকাকে ছেড়ে দেয়। দূরত্ব বজায় রেখে দাঁড়ায়। সিল্কি কৃষ্ণবর্ণের চুলগুলোর ভাঁজে আঙুল চালিয়ে দেয়। চোয়াল শক্ত করে বিরক্তিসূচক শব্দে ওঠে। অরিত্রিকা হাঁপানি রোগীর ন্যায় হাঁপাতে থাকে। লম্বা শ্বাস টেনে নিজেকে স্বাভাবিক করতে থাকে। এর মাঝে সাদাতের আগমন ঘটে। দরজা খোলা দেখে নক না করেই হুড়মুড়িয়ে ভেতরে প্রবেশ করে। সারহানকে উদ্দেশ্য করে কিছু বলবে এমন সময় দৃষ্টি স্থির হয় অরিত্রিকার মুখপানে। কিঞ্চিত অবাক হয় সে। সাদাত সন্দেহবাদী কণ্ঠে জিজ্ঞাসা করে, তুই ভাইয়ের রুমে কি করছিস? অরিত্রিকা সাদাতকে দেখে ভরকে যায়। দ্রুত হেঁটে এসে সাদাতের পেছনে দাঁড়ায়। সাদাতের প্রশ্নের উত্তর না দিয়ে মুখ ভার করে দাঁড়িয়ে থাকে। সারহান তীর্যক দৃষ্টিতে অরিত্রিকার কাণ্ড দেখল। ট্রাউজারের দু পকেটে হাত গুজে বক্ষ টান করে দাঁড়ালো সে। ভরাট কণ্ঠে বলে উঠল, স্পেশাল থেরাপি দিতে ডেকেছিলাম, আপাতত থেরাপি দেয়া শেষ। আবার কোনো ফল্ট দেখলে পুনরায় আমার স্পেশাল থেরাপির আন্ডারে অরিত্রীকে নেওয়া হবে। অরিত্রিকা চমকে গেল। নিজে যথাসম্ভব আড়াল করার চেষ্টা করল। সাদাত সারহানের হেয়ালিপূর্ণ কথার মানে বুঝল না। সে একবার অরিত্রিকার দিকে তাকাচ্ছে, আরেকবার সারহানের দিকে তাকাচ্ছে অবুঝের ন্যায়। কাহিনী কি চলছে ঠাহর করতে পারল না। হঠাৎ আমার রুমে আসলি, কোনো দরকার? সারহান সরাসরি জিজ্ঞেস করে। সাদাত ভাইয়ের দিকে তাকায়, মস্তিষ্কে চলমান ভাবনা বাদ দেয়। জিভ কেটে বলে, অরিনাপুকে দেখতে পাত্রপক্ষ এসেছে, তোমাকে চাচা ডেকেছেন। ঠিক আছে, আমি আসছি। সাদাত আর কথা বাড়ায় না, মাথা নাড়িয়ে রুম থেকে বেরিয়ে যায়। অরিত্রিকা এক পলক পেছনে তাকিয়ে সারহানকে দেখে। সাদাতের পেছন পেছনে ছুটে বেরিয়ে যাচ্ছে। সারহান দীর্ঘশ্বাস টেনে কাবার্ডের কাছে যায়। কাবার্ড খুলে শার্ট বের করতে করতে বলে, এই নির্বোধকে কিভাবে মনে ধরে গেল আমার? ওহ গড, সারহান, কন্ট্রোল ইয়োরসেলফ। এতটা ডেসপারেট হয়ে নিজেকে অরিত্রীর সামনে জাহির করার দরকার নেই। দেখা যাবে পরবর্তীতে হিতে বিপরীত হয়ে যাবে। তুই সময় মতো না আসলে তোর জল্লাদ ভাই আমাকে মেরে ফেলতো। কথা ঘুরঘুর করে জানতাম না, আজ শুনে আমি তো আর একটু হলে অক্কা পেতাম। অরিত্রিকা নিজ রুমের বিছানায় বসে মুখ কুচকে বলে। সাদাত দরজার কাছেই দাঁড়িয়ে আছে হেলান দিয়ে। কৌতূহলবশত জিজ্ঞেস করলো, 19-20 কথা মানে? ভাই তোকে কি বলেছে? তুই আমার ভাই হোস, কিভাবে যে বলি আমি আগে শিওর হয়ে নিই তোর ভাইয়ের মনে কি চলছে, তারপর বলবো। কি চলছে? ভাইয়ের মনে তো সবসময় রাজনীতি চলে, অন্য কোনো কিছু চলার প্রশ্নই আসে না। আসছে আর একজন। তোর ভাইকে আমি খুব ভালো করে চিনে গেছি। বেটা বাইরে এক, ভেতরে আরেক, পুরোটাই একটা 19-20। অরিত্রিকা মুখ বাঁকিয়ে বলে। সাদাত শুধু হতবুদ্ধির ন্যায় শুনল। সারহান আর অরিত্রিকার মাঝে কি নিয়ে এত কাহিনী হচ্ছে বুঝতে পারল না। এর মাঝে অরিন এবং ইশরা প্রবেশ করলো রুমে। সাদাত দরজায় না দাঁড়িয়ে কদম বাড়িয়ে ভেতরে আসলো। ইশরা অরিনকে নিয়ে এসে বসালো বিছানায়। অরিত্রিকা ঘাড় বাঁকিয়ে তাকালো বোনের দিকে। তাকাতে মুগ্ধ হলো। অরিনকে আজ হালকা গোলাপি রঙের জামদানি শাড়ি পরিয়েছে। মুখে হালকা সাজ এবং হিজাব পরেছে। অসম্ভব সুন্দর লাগছে দেখতে। অরিত্রিকা মৃদু হেসে বলে, আপু তোমাকে দেখতে হ্যাপি লাগছে, ছেলে দেখলে একদম টাসকি খাবে। অরিন চোখ পাকায়। অরিত্রিকা হেসে উঠে বলে, সত্যি বলছি, দেখবে ছেলে তোমাকে দেখে ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকবে। পাকনামি না করে দ্রুত রেডি হয়ে নে। এখনো ফ্রেশ কেন হোসনি? ফ্রেশ হওয়ার সময় পাইনি। কি এমন কার্যসিদ্ধি করছিলি যে সময় পাসনি? একজনের বহুরূপ দেখে টাসকি খেয়েছিলাম তাই। আচ্ছা তোমরা সবাই থাকো, আমি ফটাফট ফ্রেশ হয়ে নিই।
কথাটা বলে অরিত্রিকা তড়িঘড়ি করে বিছানা ছেড়ে উঠে পড়ে। আলমারি থেকে ড্রেস নিয়ে দ্রুত ওয়াশরুমে চলে যায়। ইসরা অরিনকে উদ্দেশ্য করে বলে, আপু, আমি তোমার রুমে গেলাম, এখনো আমার চুলের স্টাইল করা হয়নি। আচ্ছা যা। ইসরা এক পলক সাদাতের দিকে তাকিয়ে রুম থেকে বেরিয়ে গেল। সাদা তো কিছু একটা ভেবে বের হয়ে গেল রুম থেকে। ইসরা চুল বাঁধা শেষে অরিনের রুম থেকে বের হয়। সামনে তাকাতেই দেখলো সাদা করিডোরে দাঁড়িয়ে কারো সাথে কথা বলছে আর মিটিমিটি হাসছে। ইসরার চক্ষু সংকুচিত হয়ে আসে। কৌতূহলী ভাব নিয়ে ধীর পায়ে এগিয়ে এসে নিঃশব্দে সাদাতের পেছনে দাঁড়ায়। আড়ি পেতে শোনার চেষ্টা করে কি বলছে। নিশ্চয়ই নতুন গার্লফ্রেন্ড জুটিয়েছে তাই এত খুশি। আস্ত বজ্জাত ছেলে তো, ক্যারেক্টার পুরাই ঢিলা। জান, আজকে তোমার সাথে দেখা করতে পারবো না। বড় অপুকে পাত্রপক্ষ দেখতে এসেছে। এখন যদি তোমার সাথে দেখা করতে চাই, ভাই আমাকে পিটিয়ে সোজা করে দিবে। সাদাত মুখ ভার করে বলে। অপর পাশ থেকে মেয়েটা কিছু একটা বলে ওঠে। সে পুনরায় প্রতিউত্তর করে, আচ্ছা জান, কোনো মেয়ের দিকে চোখ তুলে তাকাবো না। তোমার থেকে সুন্দরী হলেও তাকাবো না, আই প্রমিস। হঠাৎই কল কেটে গেল। সাদাত ভরকে গেল। মেয়েটা কোনো উত্তর না দিয়ে কল কেটে দিল কেন? সে তো কোনো খারাপ কথা বলেনি। হাতের মুঠোবন্দি ফোনের দিকে কিছুক্ষণ ফ্যালফ্যাল করে থাকে। চিন্তায় বিভোর হয়ে ফোন পকেটে রেখে দেয়। আনমনা ভাব নিয়ে পাশে তাকাতে ইসরাকে দাঁড়িয়ে থাকতে দেখে চমকে ওঠে। ইসরাও সাদাতকে আচানক তার দিকে তাকিয়ে থাকতে দেখে হকচকিয়ে যায়। নিজের চুল ঠিক করতে শুরু করে, যেন মনে হয় সে কিছুই শোনেনি। সাদাত ভ্রুযুগল কিঞ্চিত কুঁচকে বলে, আমার প্রেমে এবার নজর দিতে এসেছিস? ইসরা অদ্ভুত চোখে তাকায়, ভেঙচে দিয়ে বলে, ওসব কুখাদ্য জিনিসে নজর দিতে রুচিতে বাধে। কি বললি, কোখাদ্য? হ্যাঁ, কোখাদ্য তোর মনে হবে। আসলে সিঙ্গেল মানুষদের প্রেম দেখে জলে কেমন পোড়া পোড়া গন্ধ পাচ্ছি। তোর গার্লফ্রেন্ডের মন পড়ছে বেকুব। মনের কানেকশনে নাকে গন্ধ লাগছে। क्या প্রেম হে, হাউ সুইট। একদম আজে বাজে কথা বলবি না। সত্যি কথা বলেছি ভাই। আমার কথা বিশ্বাস না হলে কল কর তোর গার্লফ্রেন্ডকে। সাদাত ক্রোধে কচকচ করে তাকালো ইসরার দিকে। ইসরা বেশ ভাব নিয়ে অন্যদিকে তাকিয়ে আছে। সাদাতের তীক্ষ্ণ চাহনি যেন ঝলসে দিতে চাইছে। হঠাৎ কি মনে করে ইসরাকে পরখ করে। তার ক্রোধান্বিত মুখাবয় শিথিল হয়ে আসে। তীক্ষ্ণ চাহনি নিভে আসে। রাগ কর্পূরের ন্যায় হাওয়ায় মিলিয়ে যায়। ইসরা আজ মেরুন রঙের টুপিস পরেছে। ম্যাচিং ওড়না গলার দুপাশে ঝুলিয়ে রেখেছে। কৃষ্ণ বর্ণের চুলগুলো কোমর ছুঁয়েছে। মুখে হালকা সাজ, মোটেও মন্দ লাগছে না। সাদাত ভ্রু বাঁকিয়ে তাছরা কণ্ঠে বলে, তোকে সাজগুজ করে দেখতে কিন্তু মন্দ লাগছে না। একটু সাবধানে থাকিস, বুঝলি? তোকে দেখে যদি পাত্রের ভাইয়ের পছন্দ হয়ে যায়, তখন আমার কি হবে? ইসরা এহেন কথায় থতমত খেয়ে যায়। বড় বড় চোখ করে তাকায়। থমথমে গলায় জানতে চায়, পাত্রের ভাইয়ের পছন্দ হলে তোর কি হবে মানে? তুই একদম নিচে যাবি না টমেটো। পাত্রের ছোট ভাইয়ের থেকে দূরে থাকবি। আমি চাই না অকালে আমি একটু ঝগড়ুটে ফ্রেন্ডকে হারাই। এইসব কি বলছিস? ঠিক বলছি, একদম নিচে গিয়ে ঘুরঘুর করবি না। আজকে তোকে একদম গোলমলু সুন্দরী লাগছে। দেখা যাবে পাত্রের ছোট ভাই তোকে বিয়ে করার জন্য পাগল হয়ে গেল। বাজে বকা বন্ধ কর। সুন্দরী বলেছি তাই বাজে বকছি? তাহলে টমেটো বলবো? সাদাত, হ্যাঁ বল, শুনতে পাচ্ছি। এত জোরে চিৎকার করে কি আছে? সাদাত ভাবলেশীন ভাবে বলে উঠল। ইসরা কটমট করে তাকালো। রাগে গমগম করছে সে। মন চাইছে সাদাতের মাথায় বাড়ি মেরে দিতে। এই ছেলে আজকাল তার সাথে যেন ঝগড়ায় প্রতিযোগিতা নেমেছে। ছোট্ট বিষয় নিয়ে ঝগড়ায় লাগিয়ে দেয়। আর এমন দায়সারা ভাব মোটেও পছন্দ হলো না। আরে এমন করে তাকাস না, আমার হার্ট অ্যাটাক হয়ে যাবে। তখন এর ড্রাইভার কে নেবে? সাদা তার চোখে তাকিয়ে মৃদু হেসে বলে ওঠে। ইসরার রাগ যেন আকাশচুম্বী ধারণ করলো। রাগে গজগজ করে বলল, তুই কোন ম্যাটেরিয়ালের তৈরি বলতো ভাই? ইসরার অবস্থা বেহাল। বয়ফ্রেন্ড ম্যাটেরিয়াল? উফ, তোর সাথে কথা বলাই আমার ভুল হয়েছে। তাহলে স্বীকার করলি তোর ভুল। গুড গার্ল। অসহ্য একটা, তোকে কে সহ্য করে? এই যে তুই সহ্য করেছিস। এত তর্ক করা যায় নাকি? সে হার মানল। মুখ বেঁকিয়ে সাদাতকে টপকে অরিত্রিকার রুমে চলে গেল। সাদাত বুকে হাত গুজে সেদিকেই তাকিয়ে রইল। রাহাতের ছোট্ট ভাইয়ের নাম রাফি। অরিনকে দেখতে রাহাত, রাফি সহ আরো 3 জন এসেছে।
আরশাদ সাহেব এবং আজমল সাহেবের সাথে লিভিং রুমে সকলের পরিচয় পর্বের সময় ইশরা একবার লিভিং রুমে এসেছিল। তখন রাফি নামের ছেলেটা হা করেই তাকিয়েছিল ইশরার দিকে। কেউ খেয়াল না করলেও সাদাত খেয়াল করেছিল, কিন্তু মেয়েটাকে কে বোঝাবে? যদি এসব বলা হয় অন্য কিছু বুঝে বসে থাকবে। এমন ঢ্যাং ঢ্যাং করে নাচতে নাচতে কোথায় যাওয়া হচ্ছে? সারহানের গরু গম্ভীর পুরুষালী কণ্ঠস্বর কর্ণকুহরে প্রবেশ করতে অরিত্রিকার পাজোড়া তৎক্ষণাৎ থেমে গেল। নেত্র পড়ল বুঝি, সামনে দণ্ডায়মান মানবটার দিকে তাকালো মলিন মুখে। সারহান তীক্ষ্ণ দৃষ্টিতে তার দিকেই তাকিয়ে আছে, মুখাবয় অতিশয় গম্ভীর। অরিত্রিকা কোনো রাগ ঢাক না করেই বলল, নিচে যাচ্ছি। সারহান ভরাট কণ্ঠে বলল, নিচে কি সার্কাস চলছে? না, তাহলে কি দেখতে যাচ্ছিস? জিজুকে দেখতে যাচ্ছি। বিয়ে না হতেই জিজু? সারহান বিরক্তি সহিত বলে ওঠে। অরিত্রিকার মুখখানা চুপসে গেল। মনে মনে সারহানের 14 গোষ্ঠী উদ্ধার করে দিচ্ছে। সারহান শান্ত চাহনিতে পরখ করল অরিত্রিকাকে। বেশ খানিকটা ছুটে গেল, গমগমে কণ্ঠে বলল, এত সাজগোজ কেন করছিস? মনে হচ্ছে আজ অরিনকে নয় তোকে দেখতে এসেছে। অরিত্রিকা এহেন কথায় অবাক হয়ে গেল। নিজের দিকে একবার তাকালো। কালো রঙের একটা গাউন পরেছে, ঠোঁটে হালকা লিপস্টিক দিয়েছে আর চুল খোলা রেখেছে। এটা আবার কোনো সাজগোজ হলো নাকি? সারহান রুড গলায় বলল, লিভিং রুমে যাওয়ার চিন্তা ভাবনা বাদ দিয়ে নিজের রুমে যা। অরিত্রিকা ঝাঁঝিয়ে উঠে বলে, আমি যাব, তাতে আপনার কি? আমার অনেক কিছু। আপনার কথা কেন শুনবো? যদি না শুনিস পা ভেঙে রুমে বসিয়ে রাখবো। অরিত্রিকা বুঝলে এমনভাবে বলে কোনো লাভ হবে না। ভাবভঙ্গি পরিবর্তন করে অনুনয় বিনয় করে বলে, সারাম ভাই নিচে যেতে দিন প্লিজ। টুপ করে যাব, ঠুস করে চলে আসবো। সারহান ধমকে বলল, আমি চাই না তুই ওদের সামনে যাস। আপনারা দুই ভাই আসলেই খুব খারাপ। একজন ইশরাকে থ্রেট দিচ্ছে আর একজন আমাকে থ্রেট দিচ্ছে। দ্যাট ভাল লাগে না। তোদের ভালোর জন্য বলছি, কিন্তু সেসব তো তোদের মতো মাথা মোটার মাথায় ঢুকবে না। আমি আম্মুর কাছে যাব। অরিত্রিকা মুখ ভার করে বলল। সারহান 2 কদম এগিয়ে এলো। অরিত্রিকার পিলে চমকে গেল, তটস্থ ভঙ্গিতে দাঁড়িয়ে গেল, উচ্চস্বরে বলে ওঠে, আচ্ছা নিচে যাব না, দূরে যান প্লিজ। আপনার দাবাং মার্কা থাপ্পড় পুনরায় খেতে চাই না। সারহান থেমে যায়, ভ্রুবাকি ইশারা করলো নিজের রুমে যাওয়ার জন্য। অরিত্রিকা ভারাক্রান্ত মনে রুমের দিকে পা বাড়ায়। সারহান তপ্ত শ্বাস ফেলে সিঁড়ি বেয়ে নিচে নেমে গেল। সারহান লিভিং রুমে প্রবেশ করতেই দেখলো পাত্রসহ তাদের পরিবারের আরও 3 জন বসে আছে। অপর পাশে আরশাদ সাহেব এবং আজমল সাহেবও বসে গল্প করছেন। সারহান গাম্ভীর্যভাব বজায় রেখে শানিত পায়ে এগিয়ে যায় সেদিকে। সারহানকে দেখে পাত্র উঠে দাঁড়ায়, সৌজন্য রক্ষার্থে মৃদু হেসে বলে। সারহানের মুখ অস্বাভাবিক গম্ভীর হয়ে উঠল, ভরাট কণ্ঠে প্রত্যুত্তর করল। আসসালামু আলাইকুম। পাত্রের হাস্যোজ্জ্বল মুখখানা চুপসে গেল, একটু অপমানিত হলো বোধহয়। অপ্রস্তুত ভঙ্গিতে আশেপাশে তাকিয়ে পরখ করল, হাসান ভান করে বলে, সারহান আরশাদ সাহেবের পাশে বসলো রাজকীয় ভঙ্গিতে। পাত্র নিজের স্থানে মুখ ভার করে বসলো। আরশাদ সাহেব পাত্রের বাবা নুরুল ইসলামকে উদ্দেশ্য করে বলেন, আমার বড় ছেলে সারহান গত নির্বাচনে এমপি হয়েছে, চেনেন নিশ্চয়। নুরুল ইসলাম নড়ে চড়ে ওঠে, হালকা হেসে বলে, হ্যাঁ চিনি, রাজশাহীতে আপনার ছেলের নামটা অনেক। কেমন আছো বাবা? শেষ উক্ত কথাটা সারহানকেই উদ্দেশ্য করে বলেছে। সারহান ধীর কণ্ঠে উত্তর দিল, আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন আঙ্কেল? আলহামদুলিল্লাহ ভালো আছি। আরশাদ সাহেব সারহানকে পাত্রের ব্যাপারে বলেন। পাত্রের নাম রাহাত বিন মুর্তাজা, পেশায় কম্পিউটার ইঞ্জিনিয়ার, পাশাপাশি বাবার বিজনেসের দেখাশোনা করে। নুরুল ইসলাম হলেন আরশাদ সাহেবের বিজনেস পার্টনারের বড় ভাই। নুরুল ইসলাম এবং নাহিদ ইসলাম যে কোম্পানির মালিক। এক কথায় রাহাতের বাবারা নামি দামি বড়লোক মানুষ, ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডও ভালো, সব মিলিয়ে পারফেক্ট। ছেলের পরিবার সম্পর্কে আরও বেশ কিছু কথা বলল সারহানকে। সারহান চুপচাপ শুনল, কিন্তু কিছুই বলল না। বড়দের মাঝে কথা বলার ইচ্ছে নেই। রাহাতের ফ্যামিলি থেকে আরও 3 জন এসেছে। রাহাতের মা, ছোট ভাই রাফি এবং চাচাতো বোন রোদ। রাফি বারবার নড়ছে এবং এদিক ওদিক তাকাচ্ছে। লিভিং রুমে তখন মেয়েটা এসেছিল, তাকে হয়তো খুঁজে চলেছে, কিন্তু সেই অচেনা মেয়েটার দেখা নেই। সারহান তা দেখে সরাসরি জিজ্ঞেস করলো, এনি প্রবলেম রাফি? রাফি স্থির হয়ে যায়, খ্যাবলা মার্কা হেসে বলে,
না, কোনো প্রবলেম নেই। এদিক ওদিক তাকাচ্ছ, ভাবলাম কোনো সমস্যা হয়েছে। আসলে একটু গরম লাগছে। এসি চলছে তাও গরম লাগছে? সারহানের